তো হ্যালো বন্ধুরা, আমি আকাশ। তো আমাদের চ্যানেল সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমি ফ্যান্টাস্টিক ফোরের পোস্ট ক্রেডিট সিন এবং এন্ডিং এক্সপ্লেন করব। তো যারা এখনও সিনেমাটি দেখেননি, তো এটা একটা স্পয়লার ভিডিও হতে চলেছে। তো আপনারা আগে সিনেমাটি দেখুন, তারপরে ভিডিওটি দেখুন। ভিডিও না দেখে থাকলে ভিডিওটি অ্যাভয়েড করে চলুন। তো চলুন, আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই সিনেমার এন্ডিংয়ে আমরা দেখতে পাচ্ছি সুস্ট্রম তার পাওয়ার দিয়ে গ্যালেক্টাসকে ফোর্স ফিল্ডের দিকে ঠেলে দিচ্ছে, এবং যে গোটা টিম রয়েছে ফ্যান্টাস্টিক ফোরেও তারাও প্রচুর চেষ্টা করছে, এবং তারই মাঝে হিউম্যান টর্চ নিজেকে স্যাক্রিফাইস করছে গ্যালেক্টাসের হাত থেকে তাদের বাঁচানোর জন্য। বাট হঠাৎ করে আমাদের সিলভার সার্ফার অর্থাৎ সালাবাল তাকে স্যাক্রিফাইস করে এই দুনিয়াকে বাঁচিয়ে নিচ্ছে, এবং তারা দুজনেই একসাথে টেলিপোর্ট হয়ে যাচ্ছে। তো আপনারা হয়তো ভাববেন যে তারা দুজন কোথায় গেল। তো তারা এখন কোটি কোটি মিলিয়ন দূরে কোনো একটা গ্যালাক্সিতে চলে গেছে, যেখান থেকে আসতে তাদের অনেক সময় লাগবে। এর কারণ হলো, আমরা কমিক্সে জেনেছি যে এই কসমিক বিইংকে হারানো খুবই কঠিন। হ্যাঁ, তাকে হারানো এক কথায় বলা যেতে পারে একেবারে অসম্ভব। তাই কমিক্সেও তাকে বারবার এইভাবেই হারানো হয়েছে, কারণ তাকে মেরে ফেলা যাবে না। এবং আপনারা হয়তো ভাবছেন সুস্ট্রম এবং রিড রিচার্ডের ছেলেকে গ্যালেক্টাস কেন চাইছে। তো এর সিম্পল একটা উত্তর হলো, আপনারা যদি এই সিনেমাটি দেখে থাকেন তো দেখতে পাবেন যে এই বাচ্চা ছেলেটি অর্থাৎ ফ্র্যাঙ্কলিন রিচার্ড তার মাকে মৃত্যুর হাত থেকে কীভাবে বাঁচিয়ে নিল এত কম বয়সে। তার মানে ভাবতে পারছেন তার ভিতরে কী ধরনের ক্ষমতা রয়েছে বা পাওয়ার রয়েছে। তো সেই পাওয়ার যদি গ্যালেক্টাস পেয়ে যায় তাহলে কোন লেভেলের হয়ে যেতে পারে। এছাড়াও কমিক্সের বড় গল্প রয়েছে, যেটা আমি এখন এই ভিডিওতে বলছি না, পরে অন্য কোনো দিন বলবো। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই লড়াইয়ের অর্থাৎ গ্যালেক্টাসের হাত থেকে এই দুনিয়াকে বাঁচানোর প্রায় 4 বছর হয়ে গেছে, এবং সুস্ট্রম এখন তার ছেলেকে নিয়ে ঘরে খেলা করছে। এবং তার কিছুক্ষণ পরেই সুস্ট্রম যায় একটা বই আনতে। ঠিক তখনই তিনি এসে দেখেন যে তার ছেলে ফ্র্যাঙ্কলিন ডক্টর ডুমের সাথে বসে আছে, এবং ডক্টর ডুমের যে মাস্কটা সেটা হাতে খোলা রয়েছে। এবং আপনারা হয়তো ভাবছেন অনেকে যে মুখটা কেন দেখানো হলো না। তো আমার যেটা মনে হচ্ছে, রবার্ট ডাউনি জুনিয়র আপনারা জানেন কী ধরনের একজন ব্র্যান্ড। তিনি একাই একটা সিনেমাকে ব্লকবাস্টার করে দিতে পারেন। তো তিনি হয়তো যদি মুখটা দেখিয়ে ফেলতেন তাহলে হয়তো প্রচুর টাকা ডিমান্ড করতেন কিংবা প্রচুর টাকা নিতেন। তো সেই কারণে তিনি মুখ দেখাননি, বা প্রডিউসার বা ডাইরেক্টর তার মুখ দেখানোর ট্রাই করেননি। এবং আমি যেটা শুনলাম, এর ডাইরেক্টর ম্যাট স্যাকম্যান যেটা বলেছেন যে এই মুভিতে রবার্ট ডাউনি জুনিয়র নিজেই অ্যাক্টিং করেছেন, কোনো বডি ডাবল দিয়ে বা অন্য কাউকে দিয়ে অ্যাক্টিং করানো হয়নি। যেহেতু তার মুখ দেখানো হচ্ছে না, আমরা হয়তো ভাববো যে অন্য কেউ হতে পারে, বাট তিনি এটা কনফার্ম করেছেন যে এই কস্টিউমের পেছনে রবার্ট ডাউনি জুনিয়রই রয়েছে। আর আপনারা জানেন যে ডক্টর ডুমের মুখ দেখানো মানে বিশাল একটা বড় ইভেন্টের মধ্যে ব্যাপারটা চলে আসছে। এখন যদি মুখটা দেখিয়ে দেয় তাহলে হয়তো এই সিনেমার জন্য আমরা হাইপ পেয়ে যাব, বাট পরবর্তীতে যেহেতু আমরা মুখটা দেখে নিয়েছি সেই কারণে অতটা যে গুজবাম মুভমেন্ট সেটা পাবো না। যদি আমরা একটা বড় সিনেমাতে সেই মুভমেন্টটা পাই, যখন আমরা রবার্ট ডাউনি জুনিয়রের মাস্কটা খুলে মুখটা দেখতে পাবো, যেমন ডুমসডেতে আমরা দেখতে পাবো। তো সেই কারণেই হয়তো আমাদেরকে দেখানো হয়নি মুখটা। তো গ্যালেক্টাসও যেমন ফ্র্যাঙ্কলিন রিচার্ডের পেছনে ছিল, ডক্টর ডুমও ফ্র্যাঙ্কলিন রিচার্ডের পেছনে পড়ে গেছে। তো এই ফ্র্যাঙ্কলিন রিচার্ড আসলে কে এবং তার মধ্যে কতটা পাওয়ার রয়েছে বা কতটা ক্ষমতা রয়েছে আপনারা বুঝতেই পারছেন যে সবাই কেন তার পেছনে রয়েছে। আপনারা দেখেছেন এই মুভিতে যে ফ্র্যাঙ্কলিন রিচার্ডের ভেতরে একটা কসমিক পাওয়ার রয়েছে, যেটার জন্য গ্যালেক্টাসও এসেছিল। এবং গোটা মার্ভেল ইউনিভার্সে ওয়ান অফ দ্য বেস্ট এবং ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট বা পাওয়ারফুল যদি কোনো এন্টিটি বা সুপার হিরো হয়, সেটা হচ্ছে ফ্র্যাঙ্কলিন রিচার্ড। তো আপনারা হয়তো জানেন না, ফ্র্যাঙ্কলিন রিচার্ড কিন্তু গ্যালেক্টাসের থেকেও বিশাল শক্তিশালী। কমিক্সে সেটা আমরা অনেকবার দেখেছি। এবং এই ফ্র্যাঙ্কলিন রিচার্ড ছোটোবেলায় খেলতে খেলতেই পকেট ইউনিভার্স তৈরি করে ফেলেছিল, যেটা সাধারণ সুপার হিরোর কাছে অসম্ভব ব্যাপার। তো এইখান থেকে আমরা বুঝতে পারছি যে ডক্টর ডুম কেন এখানে এসছে। তিনি ফ্র্যাঙ্কলিন রিচার্ডের পাওয়ার নিয়ে তাকে আরও পাওয়ারফুল বানানোর চেষ্টা করবেন, সেই কারণেই তিনি এখানে এসেছেন। হয়তো এই সিনটার পরেই ফ্র্যাঙ্কলিন রিচার্ডের কাছ থেকে ডক্টর ডুম পাওয়ার নিয়ে নিতে পারে, বা ফ্র্যাঙ্কলিন রিচার্ডকে সে কিডন্যাপ করে টেলিপোর্ট হয়ে যেতে পারে। সেটা আমরা আপাতত জানি না, সেটা আমরা ডুমসডে যতক্ষণ না শুরু হচ্ছে ততক্ষণ আমরা বুঝতে পারবো না। তো আপনারা যারা থান্ডারবোল্ট মুভিটি দেখেছেন, তো
তো থান্ডারবোল্ট মুভির শেষে একটা পোস্ট ক্রেডিট সিন রয়েছে যেখানে আমরা ফ্যান্টাস্টিক ফোরের স্পেসশিপ দেখতে পাই। এই স্পেসশিপের যে সিনটা রয়েছে সেটা নিশ্চয়ই ফ্যান্টাস্টিক ফোরের যে পোস্ট ক্রেডিট সিন রয়েছে তারপরেই ঘটবে। ডক্টর ডুম যখন ফ্র্যাঙ্কলিন রিচার্ডকে নিয়ে চলে যাবে তখনই হয়তো ফ্যান্টাস্টিক ফোরের টিম ফ্র্যাঙ্কলিন রিচার্ডকে আনার জন্য তাদের পৃথিবী থেকে মেন পৃথিবীতে যাবে, অর্থাৎ 616-এ। তো যদিও আমি এখনও থান্ডারবোল্ট মুভিটি রিভিউ করিনি, পরবর্তীতে রিভিউ করে দেবো, সেটা নিয়ে প্রবলেম নেই। তো আপনারা এই ভিডিওতে হয়তো বুঝতে পারলেন যে এই পোস্ট ক্রেডিট সিনগুলো কার সঙ্গে কী করে কানেক্ট হচ্ছে, এবং আমরা এটা জানতে পারছি যে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে যে মুভিটি বেরোবে তারও পোস্ট ক্রেডিট সিনটা এই ডুমসডের সাথে কানেক্ট হবে। তো সব কানেক্ট হয়ে একসাথে আমরা ডুমসডে দেখতে পাবো। এবং এই মুভিতে আরেকটা পোস্ট ক্রেডিট সিন ছিল যেটা তেমন কিছু নয়, আমরা একটা 2D অ্যানিমেশন দেখতে পেয়েছি ফ্যান্টাস্টিক ফোরের, জাস্ট মজার ছলে সেটাকে দেওয়া হয়েছে। তো আশা করি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্যা ক্লিয়ার করতে পেরেছি। এবং যদি আপনারা গ্যালাক্টাসের অরিজিন স্টোরি না জানেন তো আমি পরের ভিডিওতে এর অরিজিন বলে দেবো যদি আপনারা চান। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশান দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।